জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি, বলছেন সালাউদ্দিন। জানাবো জামায়াতের অনেক দায় নিয়েছে বিএনপি, দাবি টুকুর। এদিকে আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে, বলছেন জামায়াত আমির। এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, কি আছে আইনে। কেউ পিআর বুঝুক বা না বুঝুক, সংস্কার অবশ্যই হবে, বলছেন নাহিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি, বলছেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জামাত ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি। বিকালে দলের মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান। সালাউদ্দিন আহমেদ বলেছেন, জামায়াতের এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, পিআর এর পক্ষে থাকা দলগুলোকে কেবল এ জাতীয় সমাবেশে আমন্ত্রণ করা হয়েছে। 7 দফা দাবিতে সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। সকাল 9টা 40 সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন সাইফুল্লাহ মানসুর। সাইমুম শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে। শনিবার দুপুর 2টায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। এর আগে দুপুর 12:30টার দিকে সমাবেশের স্থলে পৌঁছান দলটির আমির ডক্টর শফিকুর রহমান। উদ্যানে প্রবেশের সময় রাস্তার দুই পাশে নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন। আপ্লুত আমির হাত নেড়ে শুভেচ্ছা জানান। এর সময় তাকে হাসি মুখে দেখা গেছে। এর আগে সকাল 9:30টার দিকে জামায়াতের জাতীয় সমাবেশের স্থলে এসে পৌঁছান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। জামায়াতের অনেক দায় নিয়েছে বিএনপি, দাবি টুকুর। জামায়াতে ইসলামের অনেক দায় বিএনপি নিয়েছে বলে দাবি করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, কথা বলে কিন্তু লাভ হবে না, বরং বিএনপির সঙ্গে যখন ছিলেন আপনাদের অনেক দায় কিন্তু বিএনপি নিয়েছে। মানুষ বলতো বিএনপি একটি গণতান্ত্রিক দল, স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান, স্বাধীনতার ঘোষকের দল, তারা কেন রাজাকারদের সঙ্গে রাখছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত মানববন্ধনে টুকু বলেন, গণতন্ত্রের স্বার্থে যে কথাটি এখন তারেক রহমান বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা এই ভূখণ্ডে যারা অবস্থান করি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তোলার জন্য তারেক রহমান ঘোষণা দিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের। যারাই আন্দোলনে অংশ নিয়েছে, সম্পৃক্ত ছিল, সবাইকে নিয়ে আগামী দিনে জাতীয় সরকার গঠন করা হবে। এ সময় তিনি জামায়াতের উদ্দেশ্যে বলেন, যারা জনগণের অধিকার হরণ করেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারেক রহমানের নেতৃত্বে দেশের ছাত্র জনতা তাদেরকে বিতাড়িত করেছে। আপনারা যদি জনগণের সে অধিকার আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হন, আপনাদের পরিণতিও এরকমই হবে। বাংলাদেশের জনগণ তাদের অধিকার আদায়ে সবসময় সক্ষম হয়েছে। আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে, বলছেন জামায়াত আমির। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমি বলতে চাই আগামীর বাংলাদেশ কেমন হবে। আমি বলবো আরেকটা লড়াই হবে ইনশাল্লাহ। একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জামাত আমির বলেন, এই দুর্নীতির মূল উৎপাটনের জন্য যা করা দরকার, আমরা তারুণ্য ও যৌবনের শক্তিকে একত্র করে সেই লড়াইয়ের ইনশাল্লাহ বিজয় লাভ করব। বক্তব্যের এক পর্যায়ে গরমে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডক্টর শফিকুর রহমান। এরপর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি কথা বলতে শুরু করে আবারও অসুস্থ হয়ে পড়েন। এ সময় তিনি মঞ্চে বসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। শাসন ক্ষমতা গেলে কি করবেন তা জানিয়ে তিনি ডক্টর শফিক বলেন, জামায়াত ইসলামী যদি আল্লাহর ইচ্ছায় দেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবেন না, সেবক হবে ইনশাল্লাহ। প্রশ্ন রেখে তিনি বলেন, জামায়াত ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবে তার প্রমাণ কি? সবাইকে নিয়েই তা গড়ে তুলব। আমরা কথা দিচ্ছি, মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, কি আছে আইনে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে সংঘাত সহিংসতার ঘটনায় এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার দিনই 4 জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরেকজন মারা গেছেন। ঘটনার দিন যে 4 জন মারা গেছেন তাদের মৃতদেহের ময়নাতদন্ত হয়নি। সুরত আলো ময়নাতদন্ত ছাড়াই তাদের মৃতদেহ দাফন ও সৎকার করা হয়েছে। তবে এ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। পাল্টাপাল্টি দাবি করেছে নিহতদের স্বজন, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতদের স্বজনরা অভিযোগ করেছেন, ঘটনার দিন হাসপাতালে কিংবা প্রশাসন থেকে কোনো সহায়তা পাননি। তারা বাধ্য হয়ে ময়নাতদন্ত ছাড়া মরদেহের শেষকৃত্য করা হয়েছে বলেও দাবি তাদের। যদিও গোপালগঞ্জে ঘটনা নিয়ে পুলিশের দেওয়া প্রতিবেদনে দাবি করা হয়েছে, উচ্ছৃঙ্খল জনতার কারণে মৃত
মৃতদেহগুলো ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, তারা আগেই মৃতদেহ নিয়ে গেছে। পঞ্চম যে ব্যক্তি ঢাকা মেডিকেলে নিহত হয়েছেন তার মর্ধের ময়নাতদন্ত করা হবে কিনা এ বিষয়ে জানতে গোপালগঞ্জ পুলিশের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে, তবে কথা বলা সম্ভব হয়নি। ময়নাতদন্ত করার আইনি প্রক্রিয়ার বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, ময়নাতদন্ত করা না হলে ঘটনার সঙ্গে জড়িত বা অপরাধীদের সাজা দেওয়ার সুযোগটা কমে যাবে। এক্ষেত্রে আদালতের নির্দেশে পরবর্তীতেও ময়নাতদন্তের সুযোগ আছে বলে মনে করেন তারা। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলেছেন, যদি পুলিশ বলে যে আমাদের করতে দেয় নাই পোস্টমর্টেম, তাহলে তারা এখন ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে মর্ধে উঠিয়ে পোস্টমর্টেম করতে পারে। তবে গোপালগঞ্জের ঘটনায় এমন পদক্ষেপ নেওয়া হবে কিনা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। নিহতদের একজন রমজান কাজী, তার বাবা কামরুল কাজী বলেন, তার ছেলের শরীরে এক পাশ দিয়ে বুলেট ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। আমার ছেলে কাজে গেছিল, কাজ থেকে আসার সময় সবাই দেখতে গেছিল, ও গেছে। সংঘর্ষের দিন এক নজরে একজনের নিথর দেহ ভ্যানে করে নিয়ে যেতে দেখা যায় কয়েকজনকে। ওই দিন চলন্ত ভ্যানটির পাশে আহাজারি করতে দেখা যায় নিহত রমজান কাজীর বাবা কামরুল কাজীকে। সঙ্গে ছিলেন তার মামা কলিম মুন্সি বিবিসি বাংলাকে বলেন, ঘটনার দিন রমজান আহত হওয়ার পর হাসপাতাল ও প্রশাসনের অনেকের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ সহায়তা করেনি। তিনি বলছেন, কোনো দিক থেকে কোনো পদক্ষেপ নেয় নাই, না হসপিটাল থেকে না প্রশাসনের দিক দিয়ে। আমরা লাস্ট পোস্টমর্টেম ছাড়াই দাফন করছি। আমার ভাগ্নেরে আমি কষ্ট দেব না বলে আমরা দাফন করে দিচ্ছি। তিনি দাবি করেন, মর্ধের ময়নাতদন্ত না করার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বলেছিল। হাসপাতালে যারা ছিল তারা কয় কি পোস্টমর্টেম হবে না, তোমরা নিয়ে চলে যাও, তারা আমাকে দেখাই দিচ্ছে। গোপালগঞ্জের এই ঘটনায় যে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের মধ্যে আরেকজন সোহেল মোল্লা, তার বাড়িতেও চলছে আহাজারি। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা সোহেল মোল্লার মা লাইলি বেগম। নিহত সোহেলের বুকে, কাঁধে ও পায়ে 3টি আঘাতের চিহ্ন ছিল বলে জানান তার বাবা ইদ্রিস আলী। বুকে ছিদ্র হয়ে গেছে, 3টে গুলি ছিল। সোহেল মোল্লার স্ত্রী নিশি বেগম দাবি করেন, আমার স্বামী ব্যবসা করতে কোনো অপরাধ করে নাই, কেন আমার স্বামীকে গুলি করলো? মর্ধের ময়নাতদন্ত করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। যদিও গোপালগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর জীবিতেশ বিশ্বাস দাবি, পরিবারের সদস্যরা ময়নাতদন্ত না করে মর্ধ নিয়ে গেছে।